আমি কোন পারপাসে রুলটা ইউজ করব সেই পারপাসটা অনুযায়ী আমার একটা ই এর ভ্যালু থাকবে। ই এর ভ্যালুটা এখানে লেখা আছে কি রিকোয়ার্ড লুমিনেন্স লেভেল, মানে আমার এই পারপাসে আমি রুলটা ইউজ করব সেই পারপাসে ইউজ করার জন্য আমার কতটুকু লুমিনেন্স লেভেল থাকতে হবে। এবং এই ই এর ইউনিটটা দেখেন, এই ইউনিটটা হচ্ছে লাক্স। লাক্স মানে কি এটা আমরা একটু পরে এক্সপ্লেইন করতেছি। এবার ই এর পরে এফ টা দেখেন, এফ টা হচ্ছে আমার এভারেজ, এফ হচ্ছে আমাদের এভারেজ লুমিনাস ফ্লাক্স ফ্রম ইচ ল্যাম্প, মানে প্রত্যেকটা ল্যাম্প থেকে আমার কি পরিমাণ মানে কি ইন্টেন্সিটির আলোটা বের হবে। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন, এবং এভারেজ কেন বলতেছি, সাপোজ আমার একটা মনে 10টা লাইট প্রয়োজন, তো সবার তো লুমিনেন্স লেভেল 1 থাকার কথা, বা কারো একটু বেশি থাকতে পারে, কারো একটু কম থাকতে পারে। আমাদের নিতে হবে কি, আমাদের নিতে হবে এভারেজ লুমিনেন্স লেভেলটা। বুঝতে পারছেন? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, এই যে এভারেজ লুমিনেন্স ফ্লাক্স ফ্রম ইচ ল্যাম্প, এখানে ইউনিটটাকে আমরা কি বলি, এখানে ইউনিটটাকে আমরা বলি লুমেন, বা সংক্ষেপে আমরা লিখি হচ্ছে এলএম। লুমেনটা মানে কি সেটা কিন্তু বুঝেন। আমরা নরমালি যখন দোকানে লাইট কিনতে যাই বা যে কোনো একটা বাল্ব কিনতে যাই, বলেন তো আমরা কি ইউজ করি? পাওয়ার ওয়াট। আমরা কত বলি 30 ওয়াটের একটা লাইট দেন, অথবা আমরা বলি 5 ওয়াটের একটা লাইট দেন। আমাদের কমন সেন্স বা ইন জেনারেল আমরা দেখি যত বেশি ওয়াটের লাইট তার ব্রাইটনেসটা তত বেশি হয়, যত কম ওয়াটের লাইট তার ব্রাইটনেসটা তত কম হয়। এখন এই ওয়াটের সাথে লুমেনের সম্পর্কটা একটু বোঝাই। সাপোজ আমার যে কোনো একটা ল্যাম্প আছে, যে কোনো একটা ল্যাম্প মানে ইলেকট্রিক্যাল ল্যাম্প যদি হয় বা ইলেকট্রিক্যাল লাইট যদি হয়, এটা চালাইতে হলে আমাকে কি সাপ্লাই দিতে হবে? ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই দিতে হবে। তো সেটা হচ্ছে আমার ওয়াট। তারপরে আমি ওকে সাপ্লাই দিই ওয়াট, একটা ইলেকট্রিক্যাল পাওয়ার। এবং ও আমাকে আউটপুটে কি দিবে? একটা লাইট দিবে। কতটুকু উজ্জ্বলতার লাইট দিচ্ছে সেটা আমরা মেজার করি তার লুমিনেন্সটা কত, বা কত লুমেনের লাইট দিচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা একটা ল্যাম্পের ইউনিটটা এরকম যে লুমেন পার ওয়াট। লুমেন পার ওয়াট মানে কি 1 ওয়াট দিয়ে আমি কতটুকু লুমেন পাবো। সাপোজ আমার একটা লাইটের রেটিং হচ্ছে 10 লুমেন পার ওয়াট, এটা মানে কি হবে? 1 ওয়াট দিলে আমি 10 লুমেনে বা 10 লুমেন ব্রাইটনেসে লাইট পাবো। এখন একটু খেয়াল করেন, মানে আরেকটা লাইটের হচ্ছে 20 লুমেন পার ওয়াট। এখন আপনারা মনে রাখবেন কোন লাইটটা মোর এফিশিয়েন্ট? সেকেন্ডটা। কারণ দেখেন দুইটাতে সেম ইলেকট্রিক্যাল পাওয়ার দিচ্ছে, বাট এটা থেকে আমরা বেশি ব্রাইটনেস লাইট পাচ্ছি। তো সেকেন্ডটা কিন্তু আমার এফিশিয়েন্সি বেশি। তাহলে লুমেন আর ওয়াটের রিলেশনটা বুঝতে পারছেন? যে আমি কতটুকু ওয়াট দিলে কত লুমেনে লাইট পাচ্ছি। দ্যাট ইজ লুমেন পার ওয়াট। এখানে একটু বের করতেছি লুমেনে, এটা কি একটা লুমেন কি একটা বাসায় একটা লুমেন। সাপোজ আমি এখানে যেই টিউব লাইটটা বের করতেছি, তো সেই টিউব লাইটটা মানে ওদের যে এভারেজ সেই এটা ধরেন মিটার স্কয়ার। লুমেন পার মিটার স্কয়ার মানে হচ্ছে আমার একটা রুমে কতটুকু লুমেন প্রয়োজন, মানে প্রতি বর্গ মিটারে কতটুকু উজ্জ্বলতা প্রয়োজন, দ্যাট ইজ কল্ড লাক্স। সাপোজ আমি যদি বলি আমার একটা রুমের ডিমান্ড হচ্ছে 200 লাক্স। 200 লাক্স মানে কি 1 মিটার স্কয়ার এরিয়ার জন্য আমার 200 লুমেন লাইট প্রয়োজন। বুঝতে পারছেন? তো যেই রুমে মানে কোন একটা রুম আপনি ইউজ করতেছেন পড়ালেখার পারপাসে, আরেকটা রুম হচ্ছে মানে আপনার স্টোর রুম, কোনটা লাক্স বেশি হবে? পড়ালেখার পারপাসে কোনটা লাক্স বেশি হবে? যেটা আপনার স্টোর রুম সেটা লাক্সটা কি হবে? কম হবে। লাক্সটা আপনারা কি বুঝতে পারছেন? লাক্সটা আপনারা কি বুঝতে পারছেন? এবার আপনারা এই পাশে এবার হচ্ছে এ হচ্ছে আমার আমি যেই রুমে ধরেন কাজ করব, ধরে এমন হতে পারে যে আমার পুরো রুমটা আমার কাজের পারপাসে ইউজ হচ্ছে না, পুরো রুমে একটা টিভি নিয়ে আপনি কাজ করবেন, সেটা হচ্ছে আপনার ওয়ার্কিং প্লেস। ওয়ার্কিং প্লেসটার এরিয়া হচ্ছে আমার এ। পুরো রুমের এরিয়া যাই হোক না কেন আমার ওয়ার্কিং প্লেস যত সেটার এরিয়া হচ্ছে আমার। বুঝতে পারছেন? তাহলে আমার যদি একটা টেবিলে কাজ করি তাহলে আমার এ হবে কি আমার ওই টেবিলের এরিয়াটা। আবার যদি এমন হয় যে আপনার একটা পুরো এই রুমটায় ধরেন আপনি একটা সুইং মেশিন বসাই দিবেন, সেলাই মেশিন বসাই দিবেন, তখন কিন্তু আপনার ওয়ার্কিং প্লেস কিন্তু আবার কি পুরো হয়ে যাবে। বুঝতে পারছেন? তো সেটা গেল হচ্ছে আমার এ, এবং এ ইউনিট কি মিটার স্কয়ার, মানে আমি কতটুকু এরিয়ার উপরে কাজটা করব। এই কয়েকটা টার্মের পর সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে ইউএফ আর এলএফ। ইউএফ কে আমরা বলি হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর, আর এলএফ হচ্ছে আমার মেইনটেনেন্স ফ্যাক্টর।
ধরেন আমি রুমে লাইট লাগাইছি, বাট আমার রুমটা একটা রুমের দেয়াল ধরেন হচ্ছে আমার হোয়াইট কালার, পাশের রুমের দেয়ালটা ধরেন আপনার ডার্ক কোন একটা কালার, ধরেন গ্রে কালারের। একই লাইট লাগানো বাট দুইটা রুমে ঢুকলে কিন্তু আপনার সেম ব্রাইটনেস ফিল হবে না। কেন? কারণ হোয়াইট কালারটা আসলে কি, হোয়াইট মানে আসলে কি, সকল লাইটকে সে রিফ্লেক্ট করে দেয়, আর ব্ল্যাক মানে কি, শোষণ করে, অ্যাবসর্ব করে। রেড মানে কি, রেড মানে কি, সব অ্যাবসর্ব করে, রেডটাকে শুধুমাত্র রিফ্লেক্ট করে। কারণ ওই দেয়ালটাকে আমরা তখন কি দেখি, রেড দেখি। সাপোজ আমি এটাকে ইয়েলো দেখতেছি, মানে কি সকলকে অ্যাবসর্ব করতেছে এবং ইয়েলোটাকে রিফ্লেক্ট করতেছে। তাহলে এখন দেখেন একটা রুমের কালারটা কি, রুমের প্রপার্টিসটা কেমন। রুমের প্রপার্টি বলতে বোঝাচ্ছি এমন যদি হয় আপনার রুমটা একদম পুরো ওপেন স্পেস, আবার এমন হতে পারে না যদি বড় রুম হয়, রুমের মাঝখানে ধরেন কয়েকটা কলাম বসে গেছে, দুইটা রুমের প্রপার্টিস কি হবে, আলাদা হবে। এই প্রত্যেকটা জিনিসের উপর ডিপেন্ড করবে ইউটিলাইজেশন ফ্যাক্টর, মানে আমি যে যতটুকু লাইটের আলোটা মানে পাচ্ছি তার কতটুকু আমি ইউটিলাইজ করতে পারতেছি। তাহলে আমাদের টার্গেট থাকবে ইউটিলাইজেশন ফ্যাক্টরের ভ্যালুটাকে বাড়ানো নাকি কমানো? বাড়ানো। যত বেশি ইউটিলাইজ করতে পারবো। এবং দেখেন ইউটিলাইজেশন ফ্যাক্টরের ভ্যালু যত বেশি হবে এর ভ্যালু তত কমবে, তাই না? মানে আমার নাম্বার অফ লাইট তত কমবে, তার মানে আলটিমেটলি আমার খরচটাও কি হবে, কমবে। এরপরে আসে হচ্ছে মেইনটেনেন্স ফ্যাক্টর। মেইনটেনেন্স ফ্যাক্টর হচ্ছে আমি যেই রুমে লাইটগুলি লাগাই রাখছি সেই রুমগুলি আমি কতটা ফ্রিকোয়েন্টলি ক্লিন করি বা মেইনটেনেন্স করি। সাপোজ আপনি একটা রুম ডেইলি মানে মোছামুছি করেন, তাহলে একদম লাইট টাইট সহ মুছেন, ময়লা জমতেই দেন না। আবার ধরেন আরেকজন 1 মাস পর পর রুম পরিষ্কার করে, লাইটের উপর ধুলা জমে না, তো ওই ধুলা জমে লাইটের ব্রাইটনেসটা কি হয়ে যাবে, কমে যাবে। এই সব কিছু কার উপর ডিপেন্ড করবে, মেইনটেনেন্স ফ্যাক্টর মানে ফ্যাক্টরের উপর। এবং বলেন ইন্ডাস্ট্রিতে যে সব লাইটগুলি লাগানো হয় সেগুলিতে কিন্তু আরো মেইনটেনেন্সটা কিন্তু কি করা হয়, আরো কম করা হয় দেখা যায়, কারণ ওইগুলি তো রেগুলার কেউ ক্লিন করে না। সো ওইগুলির ক্ষেত্রে দেখা যায় মেইনটেনেন্স ফ্যাক্টরটা কি হয়ে যায়, অনেক কম থাকে, বাট বাসাবাড়ির মেইনটেনেন্স ফ্যাক্টরটা কি থাকে, বেশি থাকে। সো এই দুটো আমাদের কোথায় আছে, ইউএ আর এমএল। সো এই প্রত্যেকটা তাহলে আছে একটু বলে রাখি, এই মেইনটেনেন্স ফ্যাক্টর ধরেন আপনাদেরকে আমি সরাসরি কোশ্চেনে বলে দিব যে এই জায়গার এই লাইটের মেইনটেনেন্স ফ্যাক্টর এত, বা ইউটিলাইজেশন ফ্যাক্টর কোশ্চেনে সরাসরি বলা থাকতে পারে বা কোনো একটা ক্লু দেয়া থাকতে পারে, সেই ক্লু থেকে আপনাকে ইউটিলাইজেশন ফ্যাক্টরটা বের করে নিতে হবে। বুঝতে পারছেন? বের করে আমি যদি ফর্মুলাতে বসাই আমি এর ভ্যালুটা পাবো। এবার একটু বুঝেন এর ভ্যালুটা যদি ফ্র্যাকশনে আসে, আমরা অলওয়েজ মাথায় রাখবো আমরা ফ্র্যাকশনের সিলিং ভ্যালুটাকে নিব। মানে আমার যদি 10.3 আসে, মানে আমি আসলে কত নিব, 11, কারণ সিলিং হচ্ছে 11 আর ফ্লোর কত, 10, ফ্লোর হচ্ছে 10। আমরা অলওয়েজ ফ্র্যাকশনের কোনটা নিব, সিলিং, কারণ আমার রুমে যদি বেশি লাইট হয় তাহলে তো সমস্যা নেই, কম লাইট দিলে সমস্যা। এই কারণে 10.33 লাইট প্রয়োজন। তাহলে এই 10.33 তো আমি দিতে পারবো না, কয়টা লাইট লাগাবো, 11 লাইট লাগাবো। বুঝতে পারছেন সবাই? তাহলে এবার একটু আসেন আমরা এই ইউএফ আর এনএফ কে আরেকটু ডিটেইলসে বুঝি। তাহলে একটু খেয়াল করে দেখেন, এইখান থেকে কিন্তু আপনারা মাস্ট কোশ্চেন পাবেন। সাপোজ হোয়াট ইজ ইউটিলাইজেশন ফ্যাক্টর, হোয়াট ইজ মেইনটেনেন্স ফ্যাক্টর। দেখেন এগুলি ডেফিনিশন বলা আছে এবং পাশাপাশি দেখেন বলা আছে ইউটিলাইজেশন ফ্যাক্টরটা কার কার উপর ডিপেন্ড করে। যেমন খেয়াল করে দেখেন রুমের প্রপার্টির উপর ডিপেন্ড করে, রুমের রিফ্লেক্টেন্সের উপর ডিপেন্ড করে। সাপোজ আমার রুম যদি সাদা কালারের হয় রিফ্লেক্টেন্স হবে অনেক বেশি, আবার রুমটা যদি ডার্ক কালারের হয় রিফ্লেক্টেন্স হবে অনেক কম। বলেন হ্যাঁ বাড়বে, এবং মেইনটেনেন্স ফ্যাক্টর যত বাড়বে এন এর ভ্যালু কি হবে, তত কমবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে এখন একটু খেয়াল করেন রিফ্লেকশন ফ্যাক্টর অ্যাবজর্পশন ফ্যাক্টর আলাদা ভাবে বলা, বাট রিফ্লেকশন ফ্যাক্টর অ্যাবজর্পশন ফ্যাক্টর কিন্তু ইউটিলাইজেশন ফ্যাক্টরের ভেতরেই ইনক্লুডেড। কারণ দেখেন রিফ্লেকশন যত বেশি হবে ইউটিলাইজেশন ফ্যাক্টর তত বেশি, অ্যাবজর্পশন ফ্যাক্টর যত বেশি ইউটিলাইজেশন ফ্যাক্টর তত কম। কথাগুলো কি বুঝতে পারছেন? তাহলে এখন একটু খেয়াল করে দেখেন এরপর আরেকটা কার ডেফিনিশন দেওয়া আছে, মেইনটেনেন্স ফ্যাক্টর। এই জায়গা থেকে কিন্তু শিওর কোশ্চেন থাকবে, বুঝতে পারছেন? তো এই কনসেপ্টগুলি জাস্ট একটু দেখে আসা লাগবে, এগুলো আমরা একটু লিখতে পারি। এরপর একটু খেয়াল করে দেখেন এই স্লাইডটা একটু ভালো করে দেখেন। এই স্লাইডে জাস্ট আপনাদের একটু एग्जांपल দেয়া। কিসের एग्जांपल? যে আমার বিভিন্ন টাইপের লাইটের কত লুমেন এবং এত লুমেন
দিতে কত ওয়াট অ্যাকচুয়ালি ওকে দিতে হয়। সাপোজ ফার্স্টের ল্যাম্পটাকে আমরা কি বলতেছি, ইন্ডাকশন ল্যাম্প। সাপোজ এই ইন্ডাকশন ল্যাম্পের লুমেন কত, 60000 লুমেন, এবং এই 60000 লুমেন পাইতে আমাকে কত ওয়াট দিতে হয়, 80 থেকে 200। এগুলি কিন্তু রাফ এক একটা ভ্যালু। এরপর দেখেন এমএইচ ফ্লাড লাইট, বলেন তো ফ্লাড লাইট কোনগুলি? না না না, ওই যে ইদানিং দেখছেন ওই যে ছাদে অনেক কেস চার কোনা লাইট লাগায় রাখে, আবার ইদানিং ব্যাডমিন্টন খেলতেও দেখবেন যে লাইটগুলি লাগায় রাখে, অনেক আলো হয়েছে, যেগুলো পাওয়ার বেশি হাতে ছিল। হ্যাঁ হ্যাঁ, হাতে ছিল বেশি। সো এই যে ফ্লাড লাইটগুলি, এই ফ্লাড লাইটের দেখেন লুমেন কত, অনেক বেশি, দেখতেছেন 36000। মানে একটা লাইট জ্বালাইলেই কিন্তু মোটামুটি অনেকটা এরিয়া হচ্ছে আপনার আলোকিত হয়ে যাবে। এরপর একটু খেয়াল করে দেখেন, এবং এগুলির ওয়াটেজ কত, মোটামুটি 250 থেকে 400 ওয়াট। আচ্ছা, এবং কত ভোল্টেজ রিকোয়ার্ড এগুলি দেয়া আছে। আপনাদের এই স্লাইডের মাঝখানের ভ্যালুগুলি মুখস্থ করার বা দেখার কোনো প্রয়োজন নাই, আমরা শুধুমাত্র দেখব ল্যাম্প এর এবং এদের ইউজেস। সাপোজ হাই প্রেসার মার্কিউরি আমরা কোথায় ইউজ করি, স্ট্রিট লাইটে। তারপর ইন্ডাস্ট্রিয়াল টিউব আমরা কোথায় ইউজ করি, প্যানেল রুম, ফুয়েল ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওয়ার্কশপ এরিয়া। জাস্ট এই রো আর এই রো, এটা কি বুঝতে পারছেন? মাঝখানে কত লুমেন কত ওয়াট এইগুলি মুখস্থ করতে হবে না। এরপর একটু খেয়াল করেন, এরপরে হচ্ছে আপনাদের জাস্ট রাফলি একটু বোঝার জন্য দেখেন ইউনিটগুলি কি দেয়া, লুমেন পার ওয়াট। বলেন তো এই চারটা एग्जांपलের ভিতরে মোস্ট এফিশিয়েন্ট কোনটা? লাস্টেরটা, এলইডি, রাইট? লাস্টেরটা মোস্ট এফিশিয়েন্ট, কারণ দেখেন 1 ওয়াট দিয়ে কত লুমেন পাচ্ছেন, 300 লুমেন। আর এটা দেখেন 1 ওয়াট দিয়ে কত পাচ্ছি, মানে এই যে টিউব লাইটগুলি। আর আগের দিনে আমরা যে হলুদ কালারের বাল্ব ইউজ করতাম না, দেখেন এগুলি মাত্র কত, 1 ওয়াট দিয়ে মাত্র 16 লুমেন পাওয়া যাচ্ছিল। আচ্ছা, এবং দেখেন এলইডি তে যেহেতু সবচেয়ে বেশি লুমেন পাওয়া যায়, এই কারণে বলেন তো ওই যে এলইডি কে আমরা ইনিশিয়ালি কি নামে রাখতাম, ওই যে বাবা এটা লাইব্রেরি ডাটাবেস, এলইডি কে আমরা কি বলতাম, ওই যে এনার্জি সেভিং বাল্ব বলতাম না। কেন? কারণ দেখেন এটা অল্প এনার্জি দিলে আমরা কি পাচ্ছি, অনেক বেশি লুমেন পাচ্ছি। বুঝতে পারছেন? এইগুলিও জাস্ট মুখস্থ করার জন্য না, জাস্ট জেনে রাখার জন্য। আচ্ছা, অয়েল ল্যাম্প বলতে যে আমরা ছোটবেলায় কুপি ইউজ করতাম না, ছোটবেলায় ওই যে গ্রামগঞ্জে তেল দিয়ে যে কুপি জ্বলতো, হ্যাঁ, তো ওইটাই তো আমি কেমিক্যাল এনার্জি দিচ্ছি না, ওইটা তো আমি একটা এনার্জি দিচ্ছি, এনার্জি না দিয়ে তো আমি আরেকটা এনার্জি পাবো। স্যার স্যার আমরা আগে যে লাইটটা ইউজ করতাম এটার মধ্যে স্যার অনেক হিট স্যার প্রডিউস হতো, কিন্তু এখন স্যার হিট প্রডিউস হয় না স্যার। এটা এখন তো দেখেন, এই সবাই একটু চুপ করে দেখেন, আগে যে লাইট বাল্ব ইউজ করতাম সেটার ওয়ার্কিং প্রিন্সিপাল ছিল ডিপেন্ডিং অন দি রেজিস্ট্যান্স। মানে এর ভিতরে যে নাইক্রোমের ওয়্যার থাকতো, অর্থাৎ এই যে বাল্বগুলি, সেই নাইক্রোমের ওয়্যারগুলি হিট আপ হইতো, কোনো কিছু হিট হইলে কিন্তু সেটা থেকে কিছুটা লাইট বের হয়। দেখছেন ওই যে আপনি যদি যা সিম্পল লোহাকেও যদি অনেকক্ষণ আগুনে রাখেন, লোহাটাও ব্রাইটনেস মানে দেয় না, তো এইটার ভিতরে যে নাইক্রোম ওয়্যারগুলি ছিল সেগুলি হিট হয়ে সেইটা লাইট এমিট করতো। বাট ওই হিটটা তো আমার কোনো প্রয়োজন মানে ব্যবহার করতাম না, ছবিটা কিন্তু একটা লস হইতো। বাট এলইডির ওয়ার্কিং প্রিন্সিপাল তো আমরা জানি, এলইডির ওয়ার্কিং প্রিন্সিপাল কি, আমার তো রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে না, ওটা আমার এনার্জি ব্যান্ডের উপর। আমি হায়ার এনার্জি ব্যান্ডে পাঠাই, ও যখন আবার নিচের এনার্জি ব্যান্ডে মানে রিটার্ন করে তখন কিছু একটা লাইট এমিট করে। সো এই জায়গায় তো আমার ওই হিটটা প্রডিউস হয়। ওইগুলি তো দেখেন, ওইগুলি তো আবার কেমিক্যাল রিঅ্যাকশন, লাইক ওইগুলি যেটা ওটা তো কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে হচ্ছে আপনার লাইট প্রডিউস হচ্ছে, ওইটা তো আমার ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যালের কোনোই নেই। অনেকগুলি ইমার্জেন্সি পারপাসে দেখা গেছে এরকম ভেঙে একটু ঝাঁকাইলে দেখা গেছে ওগুলি হচ্ছে লাইট দিয়ে আসে, ওগুলি আবার আলাদা পারপাস। আচ্ছা, এরপর একটু খেয়াল করেন, আচ্ছা এটা তো আমরা দেখলাম। আচ্ছা, এই জায়গাটা একটু খেয়াল করেন, ভালো করে একটু শুনেন, দেখেন বলে তো আমার সবচেয়ে বেশি লাক্স প্রয়োজন কোথায়, সুইং এরিয়া, মানে যে জায়গায় আমি সেলাই করব, মানে ধরেন আমার গার্মেন্টস ফ্যাক্টরি দিতে পারে, তো সেই জায়গায় আমার লাক্সের প্রয়োজন কি সবচেয়ে বেশি। টেবিল গেমস 300, দেখেন এরপরে ড্রেসিং টেবিলে কত 400, আবার হচ্ছে স্টাডিতেও কত 400 লাক্স প্রয়োজন। আবার দেখেন গ্যারেজে সবচেয়ে কি প্রয়োজন, সবচেয়ে কম, কারণ গ্যারেজে তো আমি ওই জায়গায় শুয়ে বসে থাকি না, গাড়িটা রাখি বের হয়ে আসছি, তো দেখেন গ্যারেজে আমার সবচেয়ে কম। সিঁড়িতেও কিন্তু আমার তেমন কোনো প্রয়োজন নেই, দেখেন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সুইং যেখানে হবে সেই জায়গায়, এরপরে প্রয়োজন হচ্ছে ড্রেসিং টেবিল এবং স্টাডি টেবিল।
এই চারটাও মুখস্থ করার প্রয়োজন নাই, শুধুমাত্র আইডিয়া জাস্ট এতটুকু যেন বলতে পারেন যে সবচেয়ে বেশি কোথায় লাগবে এই এরিয়াতে, সবচেয়ে কম লাগবে কোথায়। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর একটু খেয়াল করেন, এই পার্টটা একটু ভালো করে দেখেন। আমার যদি হোয়াইট প্লাস্টিক মানে আমার বিভিন্ন ম্যাটেরিয়ালের রিফ্লেকশন ফ্যাক্টরটা কেমন, যদি হোয়াইট প্লাস্টিক হয় দেখেন এটা রিফ্লেকশন ফ্যাক্টর সবচেয়ে বেশি, আর ব্ল্যাক পেপারের রিফ্লেকশন ফ্যাক্টর সবচেয়ে কম, কারণ ও ম্যাক্সিমাম লাইটকে কি করতেছে, অ্যাবজর্ব করতেছে। আচ্ছা দেখেন তো হোয়াইট প্লাস্টিক আর হোয়াইট পেপারের ভিতর কিন্তু আবার প্লাস্টিকের রিফ্লেকশন ফ্যাক্টর বেশি। দেখেন প্লাস্টিকগুলি কিন্তু একটু গ্লসি হয়, তাই না, ও ম্যাক্সিমাম লাইটকে হচ্ছে রিফ্লেক্ট করে, আর পেপার কিন্তু কিছুটা লাইটকে অ্যাবজর্ব করে, এই কারণে ওর রিফ্লেকশন ফ্যাক্টর কিন্তু কি কম। এরপর একটু খেয়াল করেন, এরপরে হচ্ছে রেড ব্রিক। ইদানিংকালে দেখছেন যে অনেক বাসার বিশেষ করে ড্রয়িং রুমগুলি দেয়ালটা প্লাস্টার করে না, নরমাল যে আমার ব্রিক ওয়াল ওইটাকেই হচ্ছে ডিজাইন হিসাবে রেখে দেয়। বুঝতে পারছেন? বা আপনি চিন্তা করেন ওই যে আমাদের ওই ইউনিভার্সিটির কি বলে ক্যাম্পাসের যে করিডোরটা, রুমের ভিতরে তো প্লাস্টার করা, বাট রুমের বাইরে সরাসরি কি রাখা, ব্রিক ওয়াল রাখা। তো এই ব্রিক ওয়াল রাখলে রুমটা হয়তো খুব অ্যাস্থেটিক দেখা যাবে, খুব কজি লাগবে, এই আলটিমেটলি এটা রিফ্লেকশন ফ্যাক্টর কিন্তু কি কম। এই রুমগুলোতে ঢুকলে দেখবেন আপনার চোখে অন্ধকার লাগতেছে, অনেক লাইট জ্বলে আছে, স্টিল সব লাইট কি করতেছে, অ্যাবজর্ব করে ফেলতেছে। আলটিমেটলি এই রুমগুলোতে কিন্তু আমার কি থাকে, ব্রাইটনেস অনেক কম থাকে। এই কারণে মাথায় রাখবেন, এই কারণে আমরা যেটা প্রেফার করি, আমরা এই কারণে রুম কালার করার সময় আমরা প্রেফার করি ম্যাক্সিমাম টাইমে কি হোয়াইট। সো হোয়াইট কালার করতে পারি, দেখেন হোয়াইট কালার করলে রিফ্লেকশন ফ্যাক্টর কি হবে সবচেয়ে বেশি। দেখেন আপনাদের এই রুমটা কি কালার, হোয়াইট কালার, সো এটা রিফ্লেকশন ফ্যাক্টর কিন্তু সবচেয়ে বেশি। একই সাথে আচ্ছা, এবং আপনি স্টিল একটু আরেকটা জিনিস দেখেন, আমার দেয়ালটা হোয়াইট বাট সবগুলি বেঞ্চ কিন্তু আবার কি ব্ল্যাক। দেয়ালে অ্যাবজর্ব হচ্ছে না, বাট বেঞ্চে এসে কিন্তু বিগ অ্যামাউন্টের লাইট কি হয়ে যাচ্ছে, অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি ল্যাবে কিন্তু আমাদের ব্রাইটনেস খুব কম, লাইট অনেক বেশি, বাট ওভারঅল আপনি যদি ল্যাবের পরিবেশটা দেখেন এমন না যে খুব ব্রাইট কোন এনভায়রনমেন্ট, এটা কিন্তু অনেকটা ডার্ক একটা এনভায়রনমেন্ট। কেন? কারণ এই যে দেখেন বেঞ্চগুলি আবার কি, তার মানে বলেন টিচারদের ইউটিলাইজেশন ফ্যাক্টরটা কি কম নাকি বেশি? কম, কারণ আমার ম্যাক্সিমাম লাইট কি হয়ে যাচ্ছে, আনইউটিলাইজ থেকে যাচ্ছে, অ্যাবজর্ব হয়ে যাচ্ছে কোথায়, বেঞ্চে। বুঝতে পারছেন কথাটা? আচ্ছা, তাহলে আমরা প্রেফার করি কি, আমরা প্রেফার করি হচ্ছে রুমগুলিকে হোয়াইট করতে। বাট ইদানিং কালে আপনারা দেখবেন যে এখন হোয়াইটের বদলে আরো কত কালার যে আসছে, এবং শুধু তাই না, এখন হচ্ছে দেখা গেছে আগে তো আমরা রুম কালার করাইতাম কাকে, রং মিস্ত্রিকে দিয়ে, এখন দেখবেন কালার ইঞ্জিনিয়ার থাকে। ওই যে বিভিন্ন ব্র্যান্ড যে আছে, বার্জার, রেইনবো, এই ব্র্যান্ডগুলির নিজস্ব লোক থাকে, তাদেরকে আপনি যদি যে কোনো একটা কালার যদি দেখান, তারা ওই কালারটাকে বানাই দিতে পারে। মেশিন আছে, সাপোজ আমরা ছোটবেলায় কালার মিক্স করছি না, সাপোজ আপনি রেড আর ইয়েলোকে মিক্স করলে কি পাই, গ্রিন, না না এই ইয়েলো অরেঞ্জ পাইতেন। এরপরে আবার চিন্তা করেন যে ব্লু আর ইয়েলো মিক্স করলে কি পাইতেন, গ্রিন পাইতাম। তো আমার ডিফারেন্ট ডিফারেন্ট কালার মিক্স করলে কিন্তু আমি আরেকটা কালার পাই। তারপরে যে আপনারা কখনো ফেসবুকে রিলস দেখছেন যে ওই যে চাইনিজ একটা বুড়া বসে থাকে, তার কাছে যে কোনো একটা কালারের অবজেক্ট দিয়ে গেলে সে একদম এক্স্যাক্টলি ওই কালারটা ম্যাচ করে দেবে, ঠিক আছে, ওই ম্যাচ করে দিতে পারে। সো আলটিমেটলি আপনিও যদি যে কোনো একটা কালার নিয়ে, যেই দোকানগুলিতে কালারের দোকানে মেশিন আছে, তাদেরকে যদি যে কোনো কালার দেন, তারা জাস্ট ওই কালারের কিছু কোড দিবে, জাস্ট কম্পিউটার ইনপুট দিবে, কম্পিউটার ওইটাকে অ্যানালাইসিস করে বেস কিন্তু হোয়াইট কালারের ভিতর কতটুকু রেড দিবে, কতটুকু ইয়েলো দিবে, কতটুকু ব্লু দিবে, সব কালারের একটা পার্সেন্টেজ কম্পিউটার হিসাব করে ইউজ করে, দেন আউটপুটে কিন্তু আমি এক্সাক্ট যেই কালারটা চাচ্ছি ওই কালারটা পাই। এই কারণে দেখবেন অনেকে রুম এখন দেখবেন একদম কি করে ফেলে, পার্পল কালার করতেছে, তারপর হচ্ছে একদম নেভি ব্লু করতেছে, ডার্ক কালার করতেছে, হয়তো ওইগুলি করতে খরচও অনেক বেশি লাগতেছে। ওইগুলি কিন্তু একদম দেখা গেছে সাধারণ রং মিস্ত্রিরাও করতে পারে না, এক্সপার্ট এসে রুম কালার করে। এবং আপনারা দেখছেন কিনা যে বার্জার বা এদিকে কিছু লোক আছে, তারা হচ্ছে দেখেন এইটা তো একদম প্লেন একটা দেয়াল, কিছু দেয়াল আছে দেখবেন ওই দেয়ালের ভিতর আবার কিছু ডিজাইন থাকে, সো এক্সট্রা যে ডিজাইনটা থাকে, সো ওই ডিজাইনটা করার সময় দেখবেন রুম টুম আটকায় তারা ডিজাইনগুলি করে, যে যেন কেউ না দেখতে ফেলতে পারে। সো ওদের খালি শেখানো হয়, তারা দেখা গেছে এসে মুগুলি ডিজাইন করে, বা ডিজাইন কিন্তু পরে আলটিমেটলি দেখা গেছে কট শীট বা হচ্ছে ওই যে ফোম টোম আছে না, ওইগুলি দিয়ে দেখা গেছে ছাপ কাপ দিয়ে আলটিমেটলি ডিজাইনটা করে।
ওইগুলি করলে দেয়ালটা সুন্দর লাগে, কিন্তু ইউটিলাইজেশন ফ্যাক্টরটা কিন্তু কি করতে থাকে, কমে যায়। কারণ আপনার ম্যাক্সিমাম লাইট কি হয়ে যাচ্ছে, আনইউটিলাইজ হয়ে যাচ্ছে। এই কারণে আমরা অলওয়েজ প্রেফার করব কি কালার, লাইট কালার। সাপোজ এটা হোয়াইট হইতে পারে বা গ্রে হইতে পারে বা ক্রিম কালার হইতে পারে, স্কাই ব্লু কালার হইতে পারে, যে কালারই হোক না কেন লাইট কালার যেন হয়। আচ্ছা, এরপর একটু খেয়াল করে দেখেন, এই জায়গায় একটা ম্যাথের एग्जांपल দেয়া আছে, ভালো করে একটু দেখেন। এরিয়া ইন আ ফ্যাক্টরি, মানে ফ্যাক্টরির পুরো এরিয়াটাই তো আমার ওয়ার্কিং প্লেস। তো দেখেন এর ভ্যালুটা কত, ফ্যাক্টরি লেন্থ ইনটু ফ্যাক্টরি উইডথ। তাহলে আমি কার ভ্যালু পেয়ে গেলাম, এর ভ্যালু পেয়ে গেলাম। এরপর আমাকে কি বলে দেয়া আছে, লুমেন আউটপুট অফ এফ, মানে কি একটা ল্যাম্পের এভারেজ আউটপুট লুমেনটা কত। এই ইউনিটটা কিন্তু অ্যাকচুয়ালি কি 80000 লুমেন্স পার ল্যাম্প। সবাই কি কথাটা বুঝলেন, 80000 লুমেন্স পার ল্যাম্প। এরপরে আমার হচ্ছে এর ভ্যালুটা দেয়া আছে, মানে আমার রিকোয়ার্ড কত, 200 লাক্স, খুব বেশি রিকোয়ারমেন্ট না। ইউটিলাইজেশন ফ্যাক্টর বলে দেয়া আছে 0.4, ল্যাম্প মেইনটেনেন্স ফ্যাক্টর বলে দেয়া আছে কত, 0.75। ফর্মুলাটা বসানোর পর আমি ভ্যালুটা কত পাইলাম, 53.33, বাট আমাকে নিতে হবে কত, 54। এবার একটু আসে দেখেন, আমরা এই জায়গা থেকে আমরা কি বের করলাম, আমার নাম্বার অফ কি বের করলাম, নাম্বার অফ ল্যাম্প। তার মানে আমাদের ফ্যাক্টরিতে টোটাল কয়টা লাইট লাগানো লাগবে, 54টা। 54টা। আমি লাইট মানে নাম্বার পাওয়ার পর এখন আমার কি যেই ক্যালকুলেশনে যাইতে হবে সেটা হচ্ছে ওই ফ্যাক্টরিতে আমি 54টা লাইটের যে কানেকশনটা দিব কোন ওয়্যার দিয়ে কানেকশন দিব। সাপোজ আমি কি C1 ওয়্যার দিয়ে দিব, C6 দিব নাকি C11 দিব, কোন ওয়্যার দিয়ে কানেকশন দিব, কোন ফিউজ লাগাবো, কোন সার্কিট ব্রেকার লাগাবো, সবকিছু জানার জন্য আলটিমেটলি আমার কি জানতে হবে, পাওয়ার, টোটাল কারেন্ট ফ্লোটা, রাইট, ওই ফ্যাক্টরি কারেন্ট ফ্লোটা কত। যেই কারেন্ট ফ্লো জানার জন্য আলটিমেটলি আমার কি জানতে হবে, পাওয়ারটা জানতে হবে। সাপোজ আমি বলে দিলাম প্রত্যেকটা ল্যাম্পের পাওয়ার হচ্ছে 300 ওয়াট, তাহলে বলো তো টোটাল পাওয়ারটা কত হবে, 54 ইনটু 300 ওয়াট। সো এটা হচ্ছে আমার টোটাল ফ্যাক্টরিটার রিকোয়ার্ড পাওয়ার। এবার আমি কারেন্ট ফ্লো বের করতে চাচ্ছি, তাহলে কোন ফর্মুলা দিয়ে বের করব, ইকুয়াল টু VI cos থিটা। তাহলে P এর ভ্যালু কোনটা, এটা যেটা পাইছি, V এর ভ্যালু কত, 220, I বের করতে চাচ্ছি cos থিটা 0.8 বলে দিছিলাম। যদি বলে দেয়া না থাকে তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টর কত করে নিব, 0.8। তাহলে দেখেন এখান থেকে আমরা কি পাবো বলেন তো, I পাবো, আলটিমেটলি আমরা কারেন্ট ফ্লো ভ্যালুটা পাবো। এবার বলেন কারেন্ট ফ্লো ভ্যালুটা পাওয়ার পরে আমি চুজ করতে পারবো না কোন ওয়্যার, সার্কিট ব্রেকারের ভ্যালুটা কত হবে, সবকিছু চুজ করতে পারবো। এবার ভালো করে একটু শুনেন, আমরা যে এই ফর্মুলাটা ঠিক করলাম, বলেন তো আমরা কি অ্যাজিউম করে নিছি, কত ফেজের সাপ্লাই আসছে, সিঙ্গেল ফেজের সাপ্লাই আসছে, এই কারণে আমরা কিন্তু এই ফর্মুলা ইউজ করছি। বাট আমাকে কোশ্চেনে যদি মেনশন করে দেয় আমার সাপ্লাইটা আসছে 3 ফেজের, তাহলে কারেন্ট বের করতে হলে আমরা কোন ফর্মুলা ইউজ করব, P √3 VI cos, বুঝতে পারছেন এটা কার জন্য, 3 ফেজের জন্য। বুঝতে পারছেন 3 ফেজের এইখান থেকে যে আইটা পাবে, এই আইটা কি লাইন কারেন্ট নাকি ফেজ কারেন্ট, লাইন কারেন্ট। আবার কেউ যদি ফেজ কারেন্ট বের করতে চান কি ফর্মুলা ইউজ করবে, VP cos। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলে, কারেন্ট বের করতে হলে আমরা অ্যাকচুয়ালি কোন পাওয়ারটাকে কনসার্ন, রিয়েল পাওয়ার না রিঅ্যাক্টিভ পাওয়ার, রিয়েল পাওয়ার। পাশাপাশি আরেকটা জিনিস জেনে রাখবেন, রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ারকে আমরা কি এক্সপ্রেস করি, Q। যদি সিঙ্গেল ফেজ হয় রিঅ্যাক্টিভ পাওয়ার বের করার ফর্মুলা কি হবে, VI sin theta। আর 3 ফেজ হইলে √3 VI cos theta আর sin theta অথবা 3 VPIP sin theta। আচ্ছা, এটাই এই লিখি তাহলে কনফিউজ হবে, এটা লাইন কারেন্ট পাবো, এটাই কি পাবো, ফেজ কারেন্ট পাবো। আচ্ছা, এবার একটু বলেন আমার যদি রিঅ্যাক্টিভ পাওয়ার থাকে, সেই রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট কি, রিয়েল পাওয়ারের ইউনিট কি, ওয়াট। রিয়েল পাওয়ারের রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হচ্ছে ভোল্ট। বা যদি কিলো ভোল্টেজ অনেক জায়গায় লিখবেন কিলো ওয়াট লেখা আছে। আচ্ছা, লাস্টে আমরা আরেকটা পাওয়ার বের করতে পারি, অ্যাপারেন্ট পাওয়ার। সেই অ্যাপারেন্ট পাওয়ার S ইকুয়াল টু কি, সরাসরি বা √P স্কয়ার প্লাস Q স্কয়ার, একই জিনিস। এইটার ইউনিটটা কি, VA বা ভোল্ট। বুঝতে পারছেন? তো আলটিমেটলি আমরা চাইলে কি করতে পারবো,
কারেন্ট বের করতে পারবো এবং যদি প্রয়োজন হয় তাহলে আমরা কি করতে পারবো রিঅ্যাক্টিভ পাওয়ারটা কত বা টোটাল মানে অ্যাপারেন্ট পাওয়ারটা কত সেগুলো আমরা বের করতে পারবো। এগুলো জাস্ট আমাদের আগের জানা ফর্মুলা, জাস্ট এগুলো রিকল করার জন্য। বাট আমার মেইনলি মানে ওয়্যার চুজ করার জন্য আমার কোনটা লাগবে আইটা কোন ফর্মুলা দিয়ে বের করতে হবে পিওর পাওয়ার। বুঝতে পারছি সবাই? তাহলে সেই আইটা বের করার পর আমরা কি চুজ করতে পারবো সার্কিট ব্রেকার কোন কেবল লাগবে সেটা। এখন কেবল চুজ করার সময় আরেকটা পার্ট আপনাদের জন্য এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপের কেবল দেখছিলাম। সাপোজ BYY বা BYA দেখছিলাম, AY দেখছিলাম, তারপর RERM এরকম ডিফারেন্ট কেবল দেখছিলাম। আপনাদের এক্সামে একটা না একটা কোশ্চেন থাকবে এই ওয়্যারগুলি রিলেটেড। আইদার কোন একটা ওয়্যারের ছবি দেওয়া থাকবে, আপনাদের বলা লাগবে সেটা কি টাইপের ওয়্যার, অথবা আপনাকে কোন একটা কোড দেওয়া থাকবে, আপনাকে সেটা লেখা লাগবে এটা আসলে কি টাইপের ওয়্যার। বুঝতে পারছেন? আমরা কিন্তু একটা ক্লাসে অলরেডি ওয়্যার নিয়ে পড়ছি, তারপর আরেকটু দেখি এইখান থেকে। আচ্ছা, এই জায়গায় ফর্মুলাগুলি দেয়া আছে, তো ফর্মুলাগুলি তো আমি দেখাই দিলাম। এরপর একটু খেয়াল করে দেখেন, প্রথমে একটা কথা বলছেন BYM মানে যা, NYY মানে একই কথা, যেটাই BYM সেটাই হচ্ছে আমার NYY। ফার্স্ট একটু দেখেন BYA মানে কি। BYA মানে হচ্ছে PVC ইনসুলেটেড নন শিটেড সিঙ্গেল কোর কপার কেবল। মানে বোঝেন PVC ইনসুলেশন আছে বাট এটাই কোনো শীট নাই, মানে দেখেন ইনসুলেশনের পরে কি কপার কেবলটা, সো এটাকে আমরা কি বলতেছি BYA। এবং এটা কেমন, এটা হচ্ছে একটা সিঙ্গেল কোর। এরপর একটু খেয়াল করে দেখেন NYY বা BYA, এটা কি টাইপের, PVC ইনসুলেটেড এন্ড PVC শীটেড কপার কেবল। এবং এটার ভিতরে কি থাকবে বলেন তো, সিঙ্গেল কোর না মাল্টিপল কোর। এবার দেখেন এই সিঙ্গেল কোরটা আবার সলিড হইতে পারে, আবার শ্রেডেড হইতে পারে। আমি একটু এঁকে দেখেন, সাপোজ আমার কাছে BYA আছে, BYA আছে, মানে এটার ভিতরে এটা হচ্ছে আমার সেই PVC ইনসুলেশন আর এটা হচ্ছে আমার কপার কেবলটা। এবার একটু ভালো করে বুঝেন, এটা তো সিঙ্গেল কোর, সিঙ্গেল কোর এটা কি সলিডও হতে পারে, শ্রেডও হতে পারে। মানে সলিড বলতে বোঝাচ্ছে এটা পুরোটাই একটা, মানে এই টাইপের ওয়্যার বলেন আপনারা কোথায় ইউজ করছেন, আইবিএস বা ল্যাবে বলেন তো, ওই যে ল্যাবে স্যার ল্যাবে করে সবগুলো তো তাই না, কয়টা কোর থাকে, একটা সলিড থাকে। এটা আমাকে স্যার আর ছোটবেলায় কাপ খুলে দেখতেন যে আরো কিছু ওয়্যার আমি ইউজ করতে হবে, অনেকগুলি প্যাচের কাছে ইউজ করা লাগে, মানে কি ভিতরে থাকে অনেকগুলি। বুঝতে পারছেন? তো এটা ডিপেন্ড করবে এটা কি আর ই টাইপের নাকি আর এল টাইপের। যদি আর ই হয় একরকম হবে, আর এল হইলে আরেকরকম হবে। এটা তো গেল কোনটা BYA। আবার এটা যদি হয় আপনার NYY, তখন যেটা হবে সেটা মানে এই একটার ভিতরে কয়টা আছে, মানে মাল্টিপল কোর। PVC ইনসুলেশন আছে, শীট আছে, তারপরে ভিতরে কি আছে, মাল্টিপল কোর আছে। সেই মাল্টিপল কোরের ভিতরে এরা আবার প্রত্যেকই কি হতে পারে, সলিড ওয়্যার হতে পারে, আবার এরা প্রত্যেকের ভিতরে আবার কি থাকতে পারে। বুঝতে পারছেন? আগে এক কথা, আমাকে যদি BYA বলে ওটা বুঝতে করে, আমাকে যদি NYY বলে এটা মানে দেন আর ই নাকি আর এম বলতে, তারপর ডিপেন্ড করবে এইটা কি একদম সলিড হবে নাকি এরকম শ্রেড। আর যদি আরেক থাকে তার মানে ওর ভিতরে কি থাকবে, স্যার এগুলো সলিড থেকে হ্যাঁ আর ই এন্ড NYY। স্যার এই দুটো পার্থক্য মানে ইউজ কেসটা কি, কোন কোশ্চেন মানে ইউজ কেসটা কি, মানে কোন সময় আমরা ইউজ কেস, এক নাম্বার ইউজ কেসটা হচ্ছে সাপোজ দেখেন এইটাতে আমি জাস্ট একটা কানেকশন দিতে পারবো, আর এটা যদি আমি কানি এটা আচ্ছা একটা কথা নট নেসেসারি এর ভিতরে তিনটাই থাকবে, দুইটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে। দুইটা যদি থাকে তাহলে আমি কানেকশন দিতে পারবো কি লাইভ আর নিউট্রাল, তিনটা থাকলে লাইভ নিউট্রাল আর এইটা দিয়ে যদি আমি কানেকশন দিতে চাই, এটাকে একটা টানলে হবে, দুইটা টানতে হবে, একটা দিব লাইভ আর একটা দিব কিসে। না স্যার মানে একটা তো সলিড কোর, যেটা সলিড কোর আর হচ্ছে মাল্টিপল কোরের মধ্যে। আচ্ছা না আর বুঝাতে চাচ্ছেন সলিড আর যদি এরকম শেডেড থাকে তাহলে ডিফারেন্সটা কি,
এটা ডিফারেন্সটা হচ্ছে আপনারা একটা জিনিস করবেন, সেটা হচ্ছে ওয়্যারের একটা প্রপার্টি যেটাকে আমরা বলি স্কিন ইফেক্ট। স্কিন ইফেক্টটাকে আমার যদি এরকম সলিড ওয়্যার থাকে, মানে একটা মাত্র সলিড একটা সলিড কারেন্টের ওই স্কিন ইফেক্টের কারণে কারেন্ট তার স্কিন মানে এই দিক দিয়ে ফ্লো হয়, মাঝখানে এই জায়গা দিয়ে কারেন্ট ফ্লো হয় না। কারেন্টের একটা ইয়ে আছে, এই চারিদিক দিয়ে ফ্লো হয়, মাঝখান দিয়ে ফ্লো হয় না। মাঝখান দিয়ে যখন ফ্লো না হচ্ছে তখন বলেন তো এটা ক্রস সেকশনাল এরিয়াটা মানে ইফেক্টিভ ক্রস সেকশনাল এরিয়াটা কমে গেছে না, মানে খুব কম জায়গার ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া অনেক, বাট ইফেক্টিভ ক্রস সেকশনাল এরিয়া কম। এবার বলেন ক্রস সেকশনাল এরিয়া যদি কম হয় আই ভ্যালু কি হয়? বাড়বে। এটা একটা প্রবলেম। কেবলের রেজিস্ট্যান্স কি হয়ে গেছে? বেড়ে গেছে। এবার আমি ধরেন এই একটা ওয়্যার না নিয়ে এতটুকু জায়গায় কি করলাম? অনেকগুলো ওয়্যার নিলাম, এরকম মাল্টিপল ওয়্যার নিলাম, রাইট? এবার ইন্ডিভিজুয়ালি সবার স্কিনের ভেতর দিয়েও যদি কারেন্ট ফ্লো হয়, মানে ইন্ডিভিজুয়াল সবগুলোর ভিতরে আবার কি হচ্ছে? স্কিন মানে চারিদিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। স্টিল ওভারঅল এটা ইফেক্টিভ ক্রস সেকশনাল এরিয়াটা হবে বেশি। এটা রেজিস্ট্যান্সটা কি হবে? কম। এই কারণে আমি এরকম সলিড ইউজ না করে আমরা শেড ইউজ করি। বাট এটা আবার খরচ কি হবে? দুইটারই ডিজাইনটা আবার ওই যে শেডেড প্লাস থেকে ওটা কি ইনসুলেট থাকে নাকি? হ্যাঁ, এইটা তো ভেতরে থাকে, পুরোটা বাইরে থেকে ইনসুলেশন। ভিতরে তো না না, ওইগুলো হচ্ছে আমরা যে জাস্ট ইনসুলেশনটা খুলে অনেকগুলি কি দেখতে পাই। বুঝতে পারছেন? ওভারঅল এটা বাইরে থেকে স্যার মাঝে ফাঁকা কেন থাকে? এইরকম মোচড় দিয়ে দিয়ে থাকে, মাঝখানে কোনো ফাঁকা থাকে না। আমার আঁকা দেখে ফাঁকা মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কোনো ফাঁকা থাকে না। বুঝতে পারছেন? তাহলে এটা গেল হচ্ছে আমার ডিফারেন্ট টাইপের কেবল বা ডিফারেন্ট টাইপের ওয়্যার। সো এই দুটোকে কিন্তু আপনাদের বুঝতে পারছেন? Sir, BYM আর SY রয়েছে। BYM BYM ডান পাশে টেক্সট করে দাও, আর MYY। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখানো আছে, সেটা আমরা আগে দেখছিলাম। বলে এটা আমরা কোথা থেকে দেখছিলাম? ওই যে একটা ক্যাটালগ থেকে দেখছিলাম, ওই বিবিএস কে বলে। বিবিএস কে বলে ক্যাটালগ থেকে দেখছিলাম। এটা জাস্ট মুখস্থ করার বা দেখারও প্রয়োজন নেই, মানে চাইলে দুইবার একবার দেখতে পারেন। সেটা কিসের জন্য আমি জাস্ট একটু বলে দিই। আমার ডিফারেন্ট টাইপের ওয়্যার, তাদের ক্রস সেকশনের এরিয়া কত এবং সেই ওয়্যারটা কত অ্যাম্পিয়ারের কারেন্ট দিতে পারে, এই ভ্যালুগুলি দেয়া আছে। এবং দেখেন টেম্পারেচারের সাথে সাথে কারেন্টের ভ্যালুটাও কি হয়? চেঞ্জ হয়। এবং প্রত্যেকটা ওয়্যারের মানে ওয়েটটা কত সেটাও কিন্তু দেয়া আছে। সাপোজ 60 কেজি পার কিলোমিটার। এটা জাস্ট গুড টু নো, এটা থেকে মুখস্থ করার কিছু নাই, জাস্ট এমনি জানার জন্য। এবং আমরা একদম শুরু দিয়ে কিন্তু ক্যাটালগ থেকে দেখছিলাম। তাহলে আমাকে একটু বলেন যে কারো কি কোনো কোশ্চেন আছে? এক্সাম নিয়ে কারো কোনো কোশ্চেন? আপনার বলা আছে যে সেই এক্সাম নিয়ে সবকিছু বলা শেষ। কি কি কইছে? পুরোটা রিটেন। আচ্ছা, কারো কি আর কারো কোনো কোশ্চেন? আপনাদের তো মানে লাস্ট দিন আপনাদের সবাই তো শুনে, লাস্ট দিনও কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্স কনসিডার করছি। আমি অ্যাটেন্ডেন্স নিছি একটা 20-এর পরে যারা আসছে তারা তো অ্যাটেন্ডেন্স ডিডাক্ট করেন না আজকে। স্যার আমি আজকে লিখছি। স্যার একটু হসপিটালে ছিলাম। স্যার